তো আমরা প্রথমে আসি আসলে বিম ডিফ্লেকশনটা কি জিনিস সেটা একটু বোঝার চেষ্টা করি। বিম ডিফ্লেকশন কথাটার মানে হলো, ধরেন একটা নর্মাল বিম আছে, এটা যদি একদম আনলোডেড কন্ডিশনে থাকে, মানে আপনি শুধুমাত্র একটা বিম কাস্টিং করছেন, বিম কাস্টিং করার পরে এর উপরে এক্সট্রা কোনো লোড নাই, সেলফ ওয়েট ছাড়া এক্সট্রা কোনো ধরনের কোনো লোড নাই, তাহলে কি এটা একদম তার স্বাভাবিক অবস্থায় থাকবে। ধরেন এখানে এই যে ফিগারটা দেখানো হয়েছে, সেই ফিগারটা দ্বারা এটাই বোঝানো হয়েছে যে এটা একটা বিম আছে। এই বিমটা যখন লোড নাই, এই লোডেড কন্ডিশন যখন নাই, তখন কি একদম নরমাল স্বাভাবিক অবস্থায় আছে। এবং স্বাভাবিক অবস্থায় যদি থাকে, যদি একটা রেক্ট্যাঙ্গুলার বিম হয়, তাহলে তার মানে নিউট্রাল অ্যাক্সিস কোথায়? নিউট্রাল অ্যাক্সিস হবে একদম মাঝামাঝি অবস্থানে। এখানে দেখেন মাঝখানে ছোট্ট একটা দাগ দিয়ে সেটাই বোঝাইছে, এই যে মাঝামাঝি একটা কোথাও, এই মাঝামাঝি পজিশনে নিউট্রাল অ্যাক্সিস আছে, বা সেন্টার অফ গ্র্যাভিটি যেটাই বলেন, নিউট্রাল অ্যাক্সিসটা মাঝামাঝি অবস্থায় আছে। এখন এর উপরে, বিমটার উপরে যদি আমরা লোড ইম্পোজ করি, এর উপরে যদি বিভিন্ন ধরনের লোড, ডেড লোড, লাইভ লোড, বা ইউডিএল বা পয়েন্ট লোড, যে কোনো লোড দেই, তখন কি হবে? এর উপরে যদি লোড দেই, তখন আস্তে আস্তে বিমটা তার যে আগের পজিশন, আনলোডেড যে পজিশন, সেই পজিশন থেকে আস্তে আস্তে লোডটা ডিফ্লেকশন হইতে হবে থাকবে, বা ডিফরমেশন হইতে থাকবে। ধরেন প্রথমে আমি বিমটার উপরে 100 কিপ লোড দিলাম, 100 কিপ লোড দিয়ে যদিও আমার চোখে, মানে খালি চোখে মনে হচ্ছে বিমে কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু অবশ্যই অবশ্যই আনলোডেড পজিশন থেকে লোডেড পজিশনে গেলে সেখানে খুবই ক্ষুদ্র সামান্য পরিমাণে হলেও সেখানে ডিফ্লেকশন হয়। তো এখানে যে লোড দেখাচ্ছে, এই ফিগারটাতে দেখাচ্ছে এখানে একটা লোড দেওয়া আছে। লোডের কারণে এই যে বিমটা ছিল, সেই বিমটার যে নিউট্রাল অ্যাক্সিস যেটা মাসে ছিল, সেই নিউট্রাল অ্যাক্সিসটা এখন কি হয়েছে, বেঁকে ডিফ্লেক্টেড হয়ে, এই নিউট্রাল অ্যাক্সিসটা বেঁকে ডিফ্লেক্টেড হয়ে এই যে এই পজিশনে চলে আসছে। এই পজিশনে যদি চলে আসে, তার মানে কি আমাদের বিমটা আর স্বাভাবিক অবস্থায় নাই, বেঁকে গেছে। এই যে বেঁকে যাওয়া যে শেপ, এই ডিফর্মড শেপটাকে বলা হয় ইলাস্টিক কার্ভ। এটা মনে রাখবেন, এটা বিভিন্ন ভাই ভাই জিজ্ঞেস করা হয় যে একটা বিম যখন বেঁকে যায়, বেঁকে যাওয়ার তার যে বেঁকে যাওয়ার পরে তার যে শেপ বা সে যে কার্ভ আকারে থাকে, সেই কার্ভটাকে বলা হয় ইলাস্টিক কার্ভ। আর একদম তার আনলোডেড পজিশনের যে সেন্ট্রাল অ্যাক্সিস, বা সরি নিউট্রাল অ্যাক্সিস, নিউট্রাল অ্যাক্সিস থেকে বেঁকে যাওয়ার পরে যে নিউট্রাল অ্যাক্সিস, এতটুকু ডিস্টেন্সকেই মেনলি বলা হয় ডিফ্লেকশন। এখানে যেটাকে যেটাকে আমরা এখানে ওয়াই দ্বারা প্রকাশ করছি। অর্থাৎ এই ওয়াই দ্বারা আমাদের নর্মাল কন্ডিশনের একটা বিম লোড পড়ার কারণে কতটুকু ডিফ্লেক্টেড হয়ে গেছে, সেই ডিফ্লেক্টেড শেপটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমরা এই চ্যাপ্টারে মেইনলি এই ওয়াই এর ভ্যালুটাই বের করব। যে একটা বিম, ধরেন এখানে আমি বললাম যে এখানে 100 কিপ লোড আছে, তাহলে 100 কিপ লোডের কারণে আমাদের বিমটা কত ইঞ্চি বা কত মিলিমিটার বেঁকে যাচ্ছে, সেটাই আমরা এই চ্যাপ্টারে বের করব। এটা আমাদের বের করার মেন উদ্দেশ্য। সো এখানে মেনলি বিম ডিফ্লেকশন বের করার অনেকগুলো মেথড আছে। প্রথমে আমাদের সিলেবাসের মধ্যে আছে ডাবল ইন্টিগ্রেশন মেথড আর এরিয়া মোমেন্ট মেথড। এছাড়াও আরো অনেকগুলো মেথড আছে, যেমন স্ট্রেন এনার্জি মেথড, কনজুগেট বিম মেথড, মেথড অফ সুপারপজিশন। এইগুলোও আপনারা পড়বেন, কিন্তু এগুলা পরবর্তী কোনো একটা সেমিস্টারে, স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন টু টু বা থ্রিতে, এই সমস্ত কোর্সগুলোতে আপনারা এগুলো পড়বেন, অর্থাৎ থার্ড ইয়ারের শেষের দিকে অথবা ফোর্থ ইয়ারের প্রথমের দিকে এই বাকি তিনটা মেথড যেগুলো, সেগুলো শিখবেন। আমাদের এই কোর্সের অন্তর্ভুক্ত হলো ডাবল ইন্টিগ্রেশন মেথড এবং এরিয়া মুভমেন্ট মেথড। তো প্রথমে আমরা ডাবল ইন্টিগ্রেশন মেথড যদি বলি, এখানে যে দুইটা পেজ নেওয়া আছে, এই দুইটা পেজ হলো একটা লাইব্রেরির পুরাতন বই থেকে নিয়ে পিডিএফ করা, তাই একটু বুঝতে অসুবিধা হইতে পারে, যদিও এই প্রমাণ কখনোই আসবে না, তাও চেষ্টা করেন যতটুকু বোঝা যায়। এই প্রমাণ এখানে জাস্ট আমরা এই বিম ডিফ্লেকশন যখন বের করব, আমরা তো এখান ফিগার থেকে তো বলতেছি আমরা ওয়াই এর ভ্যালুটা বের করব। তো ওয়াই এর ভ্যালুটা কিভাবে বের করব, সে প্রসেসের এখানে একটা প্রমাণ দেওয়া আছে, ডেরিভেশন দেওয়া আছে। ডেরিভেশন পরীক্ষার জন্য প্রয়োজন নাই, জাস্ট যতটুকু বোঝা যায় এখান থেকে ততটুকু আমরা দেখবো। এটা আসলে ক্লিয়ার বোঝা যায় না, বা আমি চেষ্টা করছি এটাকে আর কি কোনোভাবে রিপেয়ার করা যায় কিনা, কিন্তু এটা আসলে অনলাইনে বা কোনোভাবে রিপেয়ার করা যায় নেই, তাই এই অবস্থায় আছে। সো প্রথমত এখানে যেটা বলা আছে সেটা হলো, ধরেন এটা একটা বিম, এটা একটা বিমের নিউট্রাল অ্যাক্সিস। এই বিমের নিউট্রাল অ্যাক্সিসের উপরে যদি লোড পড়ে, তখন কি হবে, এই বিমটা এই যে এইভাবে এই শেপে বেঁকে যাবে। এই শেপে যদি বেঁকে যায়, তাহলে দেখেন এই যে এই পজিশনে এতটুকু যে জায়গা, এই জায়গাটা যখন বেঁকে গেল, তাহলে অবশ্যই এই জায়গাটা আগের তুলনায় একটু বড় হয়ে যাবে। নরমাল একটা লাইন ধরেন এই পজিশনে থাকলে এখান থেকে এটুকু জায়গা যে সহজভাবে সমানভাবে থাকতে পারতেছে, এখন সেটা যদি বেঁকে যায়, তাহলে কি এটা সামান্যটা হইলেও একটু এরকম বড় হয়ে যাবে। তো কতটুকু বড় হয়েছে সেটা এখানে আমরা প্রকাশ করতেছি
dx দ্বারা, যে আমাদের এই পজিশনটা আগে যে যতটুকু জায়গা ছিল ততটুকু জায়গা এখন এই dx পরিমাণ বৃদ্ধি পাইছে বা বেড়ে গেছে। আর এই যে এখান থেকে কি হারে বাড়তেছে, কত মানে কি পরিমাণে বাড়তেছে বা কমতেছে সেটা জানার জন্য এখানে আমাদের একটা থিটা দেওয়া আছে। এটা একটা অ্যাঙ্গেল দেওয়া আছে যে আমাদের এইখান থেকে মানে এখানে যে কার্ভ হয়ে বেঁকে গেছে, এই কত অ্যাঙ্গেলে বেঁকে গেছে সেই বেঁকে যাওয়ার জন্য এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা। এখন আপনারা ম্যাথের কোর্স থেকে শিখে থাকবেন, কোথাও যদি অ্যাঙ্গেল থিটা দেওয়া থাকে তাহলে সেখান থেকে যদি আমরা স্লোপ বের করতে চাই, স্লোপ tan থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি dy বাই dx। আপনার ম্যাথের কোর্স থেকে শিখে থাকবেন যে tan থিটা ইকুয়াল টু বা স্লোপ ইকুয়াল টু dy বাই dx। এখন এটাও শিখে থাকবেন যদি এই থিটার ভ্যালুটা খুবই ছোট হয়, 1 থেকে 60 ডিগ্রির ভিতরে হয়, তাহলে সেক্ষেত্রে এই tan থিটা এবং শুধু থিটা এই দুইটার ভ্যালু হয় একদম সেম। তাই এখানে tan থিটা ইকুয়াল টু dy বাই dx না লিখে শুধু থিটা ইকুয়াল টু dy বাই dx লেখা আছে। এখন এই শুধু থিটাটা কি? শুধু থিটাটা হলো আমাদের এই যে বিমটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যাইতেছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফর্ম হইতেছে সেই অ্যাঙ্গেল। এখন এই ডিফরমেশনের হার যদি আমি বের করতে চাই যে প্রতি আহ, মানে ডিস্টেন্স অনুযায়ী প্রতি একক ডিস্টেন্সে সে কতটুকু পরিমাণে বেঁকে যাচ্ছে, কতটুকু পরিমাণে ডিফর্ম হইতেছে, সেই হার যদি আমরা বের করতে চাই তাহলে কোনো কিছুর একটা রেট বা হার বের করতে হলে সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়। তো এখানে সেটাই করা হয়েছে, এই থিটাটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স। একবার অলরেডি এখানে dy বাই dx আছে, এটাকে যদি আরো একবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি হবে ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার। সহজ কথায় আরো একবার এখানে ডেরিভেশন করা হয়েছে। এখন এই যে ডেরিভেশন করলাম, ডেরিভেশন করার পরে দেখেন এইখানে যে একটা কার্ভ তৈরি হয়েছে, এই যে এখানে যে একটা কার্ভ তৈরি হয়েছে, কার্ভ তৈরি করলে এই যে কার্ভ আছে এই কার্ভটার একটা রেডিয়াস থাকবে। কার্ভ মানে কি এটা এখানে বৃত্তের মতো তৈরি হয়েছে। এখন এই বৃত্তটা যদি পুরোপুরি কমপ্লিট করা হইতো তাহলে একদম সেন্টার পয়েন্ট, যে সেন্টার পয়েন্ট থেকে বৃত্তটা শুরু হয়েছে সেই সেন্টার পয়েন্ট থেকে তার একটা রেডিয়াস ব্যাসার্ধ থাকতো। এইখানে এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকেই বলা হচ্ছে তার রেডিয়াস। আচ্ছা, কারোর চ্যাট বক্সে রোল লেখার প্রয়োজন নাই, অলরেডি আমার এই গুগল মিটের এক্সটেনশন নামানো আছে, অটোমেটিক্যালি অ্যাটেন্ডেন্স চলে আসবে, কে কতক্ষণ মিটিং এ ছিল, নাম আইডি সহ সবকিছু চলে আসবে। রোল লেখার দরকার নাই, ক্লাসে মনোযোগ দেন। তাহলে দেখেন এই সেন্টার পয়েন্ট থেকে একদম বৃত্ত পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে আমরা বলতেছি রেডিয়াস অফ কার্ভেচার, সেটাকে এখানে রো দ্বারা প্রকাশ করা হয়েছে, রো দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন এই রোটা আবার কিসের উপরে ডিপেন্ড করে, যে একটা বিম যখন বেঁকে যাবে সেই রেডিয়াসটা ছোট হবে নাকি বড় হবে সেটা ডিপেন্ড করে এই বিমটার স্টিফনেসের উপরে। বিমটার স্টিফনেসের উপরে। স্টিফনেস কথাটার মানে হলো একক ডিফ্লেকশন বা একক ডিফরমেশন তৈরি করতে যে পরিমাণ ফোর্স প্রয়োগ করা হয় লাগে সেটাকে বলা হয় স্টিফনেস। তো মেইনলি সহজ কথায় স্টিফনেসটাকে ইআই দ্বারা লেখা হয়, ইআই দ্বারাই বোঝানো হয় স্টিফনেস। ইটা হলো তার সরি আইটা হলো তার মোমেন্ট অফ ইনার্শিয়া আর ইটা হলো তার মডুলাস অফ ইলাস্টিসিটি। সো এই দুটো গুণ করলে আমরা একসাথে স্টিফনেস, এটা স্টিফনেসের ভ্যালুটা পাই। তো এখান থেকে এই ফর্মুলাটা হলো 1 বাই রো ইকুয়াল টু এম বাই ইআই। তো সেখান থেকে শুধু যদি আমরা রো বের করতে চাই তাহলে এটা উল্টাই দিলে হয় রো ইকুয়াল টু ইআই বাই এম। দেখেন এই জাস্ট আমাদের যতটুকু এখান থেকে বোঝা যায় ততটুকুই আমি দেখাইতেছি। এখান থেকে মেইনলি মানে পরীক্ষায় আসার মতো তেমন কিছু নাই, বা এখান থেকে মেইনলি পরীক্ষায় তেমন কিছু আসবেও না। সো এখান থেকে আমি আবার 1 বাই রো ইকুয়াল টু পাইছি এম বাই ইআই। আর আমাদের যে থিটা বা এই ডিফরমেশনের যে হার, ডিফরমেশনের হার যে থিটা, সেই থিটা থেকে আমরা আবার এখান থেকে পাইছিলাম যে ডি থিটা বাই ডিএক্স ইকুয়াল টু পাইছিলাম ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তো সেটাকেই আমরা 1 বাই রো আকারে লিখতে পারি। সেখান থেকে 1 বাই রো ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তো এখান থেকে জাস্ট কোনাকুনি যদি গুণ করে দেই তাহলে সেক্ষেত্রে আমরা আলটিমেটলি ইকুয়েশনটা পাইতেছি এটা ইআই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু এম। এটা ইম্পর্টেন্ট, এই ইকুয়েশনটা আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে। কথাটার মানে হলো আমরা একটা বিমে যে কোনো পজিশনে যদি ডিফ্লেকশন বের করতে চাই তাহলে ডিফ্লেকশন বের করতে হলে আমাদের সেখানে মোমেন্টের ইকুয়েশনটা বের করতে হবে। মোমেন্টের ইকুয়েশন পাইলে সেখান থেকে আমরা ডিফ্লেকশন বের করতে পারবো। এটাই হলো এই যে এখানে ডেরিভেশনটা দেখানো হয়েছে, ডেরিভেশনটার মেইন কথা। এখন মোমেন্ট এই ইকুয়েশন থেকে আমরা কিভাবে ডিফ্লেকশন পাবো সেটা দেখানো হয়েছে এখানে। দেখেন এই ইকুয়েশনটা যেটা বললাম যে ইআই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু এম,
তাহলে m বাই ইআইটাকে যদি আমি এই ডান পাশে পাঠাই দিই তাহলে কি থাকে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু এম বাই ইআই। এখন সেখান থেকে আমরা ডিফ্লেকশন বলতেছি কাকে, শুধু ওয়াই কে, আমরা শুধু ওয়াই ইকুয়াল টু বলছি ডিফ্লেকশন। তাহলে আমি এখান থেকে যদি ডিফ্লেকশন বের করতে হয় আমাকে শুধু ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। তো ওয়াই এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি, ওয়াই ভ্যালুটা যেহেতু এখানে দুইবার ডেরিভেশন করা আছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মানে কি এখানে দুইবার ডেরিভেশন করা আছে। ডেরিভেশন থেকে যদি আমি আবার আগের অবস্থানে বা ওয়াইতে ফেরত যাইতে হয় তাহলে কি করতে হয়, ডিফারেন্সিয়েশনকে জাস্ট ইন্টিগ্রেশন করলে আমরা আগের অবস্থানে ফেরত আসতে পারি। তাহলে এই যে ভ্যালুটা আছে বা এইখানে আমরা যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটাকে আমাকে মেইনলি দুইবার ইন্টিগ্রেশন করতে হবে। যেখানে দেখেন দেখানো আছে, আমি যদি একবার ইন্টিগ্রেশন করি মোমেন্টের ইকুয়েশনটাকে তাহলে আমরা শুধু পাবো dy বাই dx, আর যদি দুইবার ইন্টিগ্রেশন করি তাহলে ডাইরেক্ট পাবো y। আর y পাইলে ই আর i এই দুইটার ভ্যালু কনস্ট্যান্ট, এই দুটো নিয়ে আমার আসলে চিন্তা করার কিছু নাই, এটা কনস্ট্যান্ট ভ্যালু। জাস্ট আমি যখন y বের করতে পারবো তখন এই ei এর ভ্যালুটা দিয়ে দিকে ভাগ করে দিলে আমি ওইখানে কি পরিমাণ ডিফ্লেকশন হয়েছে সেই ডিফ্লেকশনের ভ্যালুটা আমরা বের করতে পারবো। সো আমার এখান থেকে প্রমাণটা জানার প্রয়োজন নাই, প্রমাণ আমার জানা লাগবে না, শুধুমাত্র এতটুকু জানি না যে মোমেন্টের ইকুয়েশন ইকুয়াল টু অর্থাৎ m ইকুয়াল টু ইআইডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার। এবং এখান থেকে আমাকে যদি ডিফ্লেকশন বের করতে হয় তাহলে আমাদের এই যে মোমেন্টের ইকুয়েশন আমরা একটা পাবো, কিছুক্ষণ পরে আমরা দেখবো কিভাবে মোমেন্টের ইকুয়েশন বের করতে হয়। এই মোমেন্টের ইকুয়েশনটাকে আর কিছু না, জাস্ট মোমেন্টের ইকুয়েশনটাকে দুইবার ইন্টিগ্রেশন করতে হবে। দুইবার ইন্টিগ্রেশন করলে আমরা এইখান থেকে ডাইরেক্ট ওয়াই এর যে ভ্যালুটা বা ডিফ্লেকশনের যে ভ্যালুটা, এই ডিফ্লেকশনের ভ্যালুটা পাবো। দেখেন এখানে একটা এক্সাম্পল দেখানো আছে, এক্সাম্পলটা খুবই সিম্পল একটা এক্সাম্পল, সিম্পলি সাপোর্টেড একটা এক্সাম্পল। এর আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাইতে চাচ্ছি, সেটা হলো নতুন কোনো কিছু না, আমরা এতক্ষণ যেটা পড়লাম এটারই জাস্ট একটা খুব সহজ হ্যান্ড নোট। এটা মেইনলি আমি যখন কুয়েটে থাকাকালে আমার এক ফ্রেন্ডের মেইনলি এটা সে বানাইছিল। আমি জাস্ট এটা আপনাদের দেখাইতেছি, এটা দেখানোর কারণ হলো ও একদম বাংলায় সবকিছুকে এক্সপ্লেন করে লিখছে, এটা হয়তো বুঝতে অনেকটা সুবিধা হবে। এখানে যেমন অনেক সংক্ষেপে ইংলিশটা অনেক কিছুই লেখা আছে, তো সেই তুলনায় জাস্ট এখানে ও বাংলায় সবকিছুকে এক্সপ্লেন করার চেষ্টা করছে। তবে এখানে আমাদের এই পিডিএফ এ দেখা যাচ্ছে কম আছে, পিডিএফ এ দেখা যাচ্ছে মনে হয় অল্প কিছু এক্সাম্পল আছে। এখানে যে এক্সাম্পল 1 এক্সাম্পল 2 এগুলো সলিউশন এখানে আছে, এর বাইরেও বেশ কিছু মানে ব্রড চিন্তা করে এর বাইরেও অনেক কিছুই আছে। তো আমরা দেখি এখান থেকে আমাদের যে জিনিসগুলো আমাদের এই পিডিএফ এর সাথে মিলে যায় আমরা সেগুলো এখান থেকে পড়ে নেব। তো এখানে দেখেন প্রথমেই বুঝাইছে হলো কনসেপ্ট অফ বিম ডিফ্লেকশন। কনসেপ্ট অফ বিম ডিফ্লেকশনটা কি জিনিস সেটা আমি প্রথমেই বলে নিলাম। যে ধরেন এটা যদি আপনার একটা বিম হয় আনলোডেড কন্ডিশনের, এটা যদি একটা বিম হয় এর উপরে যখন লোড পড়তেছে তখন কি হইতেছে, এটা ডিফ্লেক্টেড হইতেছে। এই ডিফ্লেক্টেড হওয়াটাকেই মেইনলি বিম ডিফ্লেকশন পড়ে বা ঝুলে পড়াটাকেই বলতেছে বিম ডিফ্লেকশন। এখন এই বিম ডিফ্লেকশনের জন্য আমাদের কি কি বের করা লাগবে, এই যে এই জিনিসগুলো অলরেডি আমরা দেখে ফেলছি। এখন আপনাদের এখান থেকে স্টেপ স্টেপ যদি দেখাই, এই যে এইখানটাতে ভালো করে খেয়াল করেন, এইখানটা থেকে ভালো করে খেয়াল করেন, একটা একটা ম্যাথের পুরো প্রসেসটা বুঝে নেন, তারপরে সব ম্যাথগুলো আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। দেখেন এখানে যে ফিগারটা দেখানো আছে এই ফিগারটা এগুলো একদম একটা সিম্পলি সাপোর্টেড বিম, সিম্পলি সাপোর্টেড বিমের একদম মিডিল পজিশনে একটা লোড আছে, লোডের ভ্যালুটা হচ্ছে পি। আর এইখানে যে ডিসটেন্সটা একদম সেন্টার পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স বলা আছে এ, আর এই পাশে সেন্টার পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স বলা আছে এ। তাহলে টোটাল ডিসটেন্স আমরা সহজেই বুঝতে পারতেছি, একদম এখান থেকে এ পর্যন্ত টোটাল ডিসটেন্সটা হবে 2a, টোটাল ডিসটেন্সটা হবে 2a। প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপটা হলো আমার যেরকম লোডিং কন্ডিশন থাকবে সেই লোডিং কন্ডিশন থেকে আমাদের এই দুই পাশে সাপোর্টের রিয়াকশন বের করতে হবে। সাপোর্টের রিয়াকশন কিভাবে বের করতে হয় এটা আপনারা মেকানিক্স অফ সলিডস 1 এ শিখছেন। জাস্ট যে কোনো একটা সাপোর্ট থেকে যদি আমরা মোমেন্ট নেই তাহলে আমরা সাপোর্ট রিয়াকশন পেয়ে যাব। আর যদি এই সমস্ত একদম সিম্পল কেস হয় তাহলে যেহেতু একদম মাঝখানে পি লোড আছে, এই ক্ষেত্রে তো আসলে আমার মাঝখানে মোমেন্ট নেওয়ারও প্রয়োজন নাই, যেহেতু একদম মাঝখানে একটা নির্দিষ্ট লোড আছে সিম্পলি সাপোর্টেড বি, এটা জাস্ট দুই পাশে অর্ধেক অর্ধেক করে লোড ভাগ হয়ে যায়। তো সেটা এখানে দেখানো হয়েছে, প্রথম স্টেপে মাথায় রাখবেন। প্রথম স্টেপ হলো সাপোর্ট রিয়াকশন বের করা। তো সাপোর্ট রিয়াকশন তাহলে পি যে লোড আছে পি লোডটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি, এখানে চলে যাবে পি বাই টু, এখানেও চলে যাবে পি বাই টু। এরপরের কাজটা কি, এরপরের কাজটা হলো আমাদের এই যে বিম এই বিম থেকে একটা মোমেন্টের ইকুয়েশন বের করতে হবে।
খুব ভালো করে মাথায় রাখেন, আপনারা মেকানিক্স অফ সলিডস এ মোমেন্ট বের করে আসছেন। বিভিন্ন এরকম বিম টিম দেওয়া থাকতো, সেই বিমের আপনারা বিভিন্ন পজিশনে মোমেন্ট কত সেটা বের করে আসছেন। আর এখানে আমরা বলতেছি আমরা মোমেন্ট বের করব না, আমরা মোমেন্টের একটা ইকুয়েশন বের করব, মোমেন্টের একটা সমীকরণ বের করব। তো সেটা আপনারা আগের সেমিস্টারে কি করে আসছেন, আপনারা ধরেন এই রিঅ্যাকশনের এই পজিশনে একটা মোমেন্ট নিতেন, মোমেন্ট নিয়ে এর ভিতরে কি কি লোড আছে না আছে সেই লোড অনুযায়ী আপনারা আলাদা সাপোর্ট রিঅ্যাকশন বের করতেন, বা কোথাও কোনো একটা পয়েন্টে যদি মোমেন্টের ভ্যালু প্রয়োজন হতো সেটা বের করতেন। আর এই আমরা এই সেমিস্টারে যখন মোমেন্টের ইকুয়েশন বের করব, মোমেন্টের ইকুয়েশন মানে কিন্তু আমরা এই যে ফিক্সড একদম সাপোর্টে বা কোন একদম লোডেড পজিশনে এরকম কোথাও আমরা মোমেন্টের ইকুয়েশন বের করা যায় না, এখানে ডাইরেক্ট ভ্যালু চলে আসে। মোমেন্টের ইকুয়েশন বের করা বলতে বোঝায় যে কোনো একটা নরমাল পজিশনে, এখনো যারা গুগল ক্লাসরুম অ্যাড হন নাই, এই আপনারা খুব দ্রুত অ্যাড হয়ে নিয়ে যাবেন, নাহলে পড়াশোনার খুবই ব্যাঘাত ঘটে, ফ্লো নষ্ট হয়ে যায়। দেখেন এখানে যেটা বলতেছিলাম, যদি আমরা মোমেন্টের ইকুয়েশন বের করতে হয় তাহলে কি আমার এই পুরো বিমটার যে কোনো একটা পজিশনে আমাকে একটা সেকশন কল্পনা করতে হবে, যে কোনো একটা পজিশনে আমি একটা সেকশন কল্পনা করে বিমটাকে কেটে নেব। তো সাধারণ নিয়মটা কি, সাধারণ নিয়মটা হলো আমরা যদি এই বাম পাশে যে সাপোর্টটা আছে, বাম পাশে সাপোর্ট থেকে নিয়ে কাজ করি, তাহলে এমন জায়গায় মানে আমাদের সেকশনটা নিতে হবে যার মধ্যে আমার সব লোড গুলা পড়ে। যেমন এইখানে দেখেন পুরা বিমের মধ্যে লোড আছে শুধু এইখানে, তাহলে আমি যদি এইখানে সাপোর্ট নেই, তাহলে আমি যে এই পাশে যদি সেকশন নেই, বাম পাশের সেকশনে এখানে কোনো লোড নাই, তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা একটু জটিল হয়ে যায়। আর যদি আমি এই লোডের পরে কোথাও একটা সেকশন নেই, সেটা এখানে হইতে পারে, এইখানে হইতে পারে, এইখানে হইতে পারে, এইখানে হইতে পারে, যে কোনো জায়গায় যদি একটা সেকশন নেই, তাহলে তার মধ্যে অলরেডি লোড আছে। এই লোড থাকলে আমাদের ইন্টিগ্রেশন বা এবং ইকুয়েশন ফরমেশনটা অনেক সিম্পল হয়ে যায়, সহজ হয়ে যায়। তো আমি ধরেন ফর এক্সাম্পল এখানে এই বাম পাশের সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে, বাম পাশের সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে এরকম একটা পজিশনে আমরা একটা সেকশন নিয়ে নিয়েছি। সেকশন নেওয়ার পরের কাজ কি, সেকশন নেওয়ার পরের কাজ হলো আমি যতটুকুকে কেটে নিলাম এতটুকুকে আমি আলাদা একটা ডায়াগ্রামের মধ্যে নিয়ে আসলাম, আলাদা একটা ফ্রি বডি ডায়াগ্রামের মধ্যে নিয়ে আসলাম। ফ্রি বডি ডায়াগ্রামের মধ্যে কি থাকবে, এখানে যে সাপোর্ট রিঅ্যাকশন ছিল, যেহেতু টোটাল লোড পি, তাহলে এখানে সাপোর্ট রিঅ্যাকশনটা হবে পি/2। এখানে একটা লোড আছে, সেই লোডটা কোথায় আছে, এই যে সাপোর্ট থেকে এ ডিস্টেন্স দূরে, এবং আমরা যে সেকশনটা নিছি সেটা কোথায়, সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্স। তার মানে এইখান থেকে এটুকুর ডিস্টেন্স কত হবে, এইখান থেকে এটুকুর ডিস্টেন্স আমরা খুব সহজেই বের করতে পারি। যেহেতু এই পজিশন থেকে এই পজিশনের ডিস্টেন্স হলো এক্স, তাহলে আর এখান থেকে এটুকুর ডিস্টেন্স হলো এ, তাহলে এটুকুকে আমরা লিখতে পারি এক্স মাইনাস এ। এখান থেকে এটুকু যে ডিস্টেন্স, এটুকুকে আমরা লিখতে পারি এক্স মাইনাস এ। তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এই পজিশনে মোমেন্ট কত, এই পজিশনের মোমেন্টটা বের করতে হবে। সেটা কিভাবে বের করব, একটা জিনিস, সিম্পল জিনিস সবসময় খুব ভালো মতো মনে রাখবেন, সেটা হলো আমরা যদি কখনো কোথাও সেকশন নেই, সেকশন এই যে যেমন এই ফিগারটা আর এই ফিগারটা একই ফিগার, আমি এখান থেকে ব্যাখ্যা করি। যে কোনো কোথাও যদি বিমের ভিতরে বা ফ্রেমের ভিতরে যে কোনো কোথাও যদি আমরা একটা সেকশন নিয়ে নেই, সেকশন নিয়ে যদি সেকশনের বাম পাশ চিন্তা করি, ভালো করে খেয়াল করেন, এখানে সেকশন নিছি, সেকশন নিয়ে সেকশন থেকে বাম পাশে চিন্তা করছি, বাম পাশে চিন্তা করলে সেক্ষেত্রে এই সেকশনের মোমেন্টের ভ্যালুটা আসে এরকম, মোমেন্টের ভ্যালুটা আসে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং সেটাকে আমরা পজিটিভ ধরে নিই। এখানে যে মোমেন্ট উৎপন্ন হবে সেটাকে পজিটিভ ধরে নেই। কেন পজিটিভ ধরে নেই, অনেকে এটা মানে মনে করেন যে সাধারণত যখন আগে সেমিস্টারে পড়ে আসছেন, ক্লকওয়াইজ মোমেন্টকে আপনারা পজিটিভ ধরে নিয়ে আসছেন, আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে আপনারা নেগেটিভ ধরে আসছেন। তাহলে এখানে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে পজিটিভ কেন লিখব, এটার কারণ হলো এখানে যে মোমেন্টটা উৎপন্ন হইতেছে এটা কোনো এক্সটার্নাল মোমেন্ট না, এটা হলো ইন্টারনাল মোমেন্ট, যেটা বিমের ভিতর হয়েছে, মানে আগে কোথাও এই মোমেন্টটা ছিল না। তো যখন আমি সেকশনটা কেটে আলাদা করে ফেলতেছি, তখন এই সেকশনটা এই মোমেন্টটা উৎপন্ন হইতেছে। এই জন্য আমরা এখানে ইন্টারনাল মোমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ, ইন্টারনাল মোমেন্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ হয় তাহলে এক্সটার্নাল মোমেন্ট অবশ্যই ক্লকওয়াইজ পজিটিভ হবে। তো আপনারা এতদিন যেটা জেনে আসছেন ক্লকওয়াইজ পজিটিভ, এখানে সেটাই হবে। অর্থাৎ এইখানে এই পজিশনটা যদি ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় থাকতে চাই, তাহলে ইন্টারনাল মোমেন্ট যেটা অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ আছে, সেটারই জাস্ট এগেনস্টে এই ক্লকওয়াইজ পজিটিভ মোমেন্টটা কাজ করবে। এই জন্য এখানে আমরা মেইনলি অ্যান্টি ক্লকওয়াইজ এই মোমেন্টটাকে পজিটিভ ধরে নিয়ে আসছি। এখন এই পজিশনে যদি আমি মোমেন্ট বের করতে চাই তাহলে কি হবে, এই যে দেখেন
সামেশন অফ m11 মানে 11 পজিশনে মোমেন্ট নিতেছি, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরে নিছি, এখানে লেখা আছে অবশ্যই পজিটিভ নিতে হবে, কেন হবে সেটা বললাম যে ইন্টারনাল মোমেন্ট সেই কারণে। এখন এই পজিশনে তাহলে যে মোমেন্টটা আছে সেই মোমেন্টটাকে আমরা m দ্বারা প্রকাশ করতেছি। এরপরে কি আছে, এখান থেকে আমি আস্তে আস্তে বাম দিকে যাইতে থাকলাম, যাইতে গিয়ে দেখলাম এখানে একটা লোড আছে, যে লোডটার ভ্যালু হচ্ছে p, এবং এই লোডের কারণে আমার বিমে কি ধরনের মোমেন্ট তৈরি হবে, এর তুলনায় এই পজিশনের তুলনায় এই লোডটা কোন দিকে রোটেশন দিবে, এদিকে রোটেশন দিবে, অ্যান্টি ক্লকওয়াইজ দিকে রোটেশন দিবে। আর আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দিকটাকে পজিটিভ ধরে নিতেছি, তাহলে প্লাস প্লাস পি ইন্টু এখান থেকে এইটুকুর ডিস্টেন্স কত, এখান থেকে এটুকুর ডিস্টেন্স হলো যে এক্স মাইনাস এ, তাহলে প্লাস পি ইন্টু এক্স মাইনাস এ। তারপরে আবার আমি বাম দিকে যাইতে যাইতে দেখলাম এখানে সাপোর্টের যে লোডটা আছে, সাপোর্টের রিয়াকশনটা হলো p/2, সেটা আবার দিতেছে এদিকে রোটেশন, মানে ক্লকওয়াইজ দিকে রোটেশন, মানে আমরা এতক্ষণ যে দিকে ধরে নিতেছি তার বিপরীত দিকে, তাই সেটাকে আমরা নেগেটিভ দিয়ে লিখলাম, মাইনাস p/2 ইন্টু এক্স। এটাই হলো আমাদের মোমেন্টের ইকুয়েশন। দেখেন এই মোমেন্টের ইকুয়েশন যদি আপনি বের করতে পারেন, এরপরের কাজ সিম্পল, এরপরের কাজ হলো ম্যাথমেটিক্স, নর্মাল ম্যাথমেটিক্স, এরপরে আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং না, এরপরে মানে কিভাবে ওয়াই এর ভ্যালু বের করবেন, এটা জাস্ট ম্যাথমেটিক্স এর বিষয়। তো এখান থেকে এই ইকুয়েশনটাকে দুইবার ইন্টিগ্রেশন করলে আমরা মেইনলি এই যে আমাদের ডিফ্লেকশনের ভ্যালুটা পেয়ে যাব। তো এখানে সেটাই করা হয়েছে, দেখেন এখানে এম মোমেন্টের ইকুয়েশন পেলাম এটা। এখন মোমেন্টের ইকুয়েশন দিয়ে আমরা কি, মোমেন্টের ইকুয়েশন ইকুয়াল টু কত সেটা আমরা যে এটা আমরা আগেই দেখে আসলাম প্রমাণের মধ্যে, এম ইকুয়াল টু ইআই ডিওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এই ইআইটাকে এই পাশে নিয়ে আসতে পারি, বা আমরা ইআইটাকে যদি এই পাশেও রেখে দেই, তাহলে কি হয় দেখেন, এই ওয়াই এর মাথার উপরে দুইটা প্রাইম মানেই কিন্তু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, একই কথা, ওয়াই এর মাথার উপরে দুইটা প্রাইম থাকা আর ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার লেখা একই কথা। তো এখানে সেটাই করা হয়েছে, প্রথমে একবার যদি ইন্টিগ্রেশন করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি হয়, ই আই ওয়াই ডাবল প্রাইমের আগে একটা ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে, এপাশে ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে। তো এই এক দুইবার প্রাইম বা ডাবল প্রাইম বা দুইবার ডিফারেন্সিয়েশন করা টার্মটাকে যদি একবার ইন্টিগ্রেশন করা হয়, তাহলে সেটা চলে আসতেছে ইআই সিঙ্গেল প্রাইম ইকুয়াল টু এই পাশের এই টার্মটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করার সহজ সুবিধার্থে কি করা হয়েছে, এই দুইটা অংশ আলাদা আলাদা করে ফেলা হয়েছে, এই অংশটুকুকে আগে লেখা হয়েছে প্লাস এই অংশটুকুকে পরে লেখা হয়েছে। এরপরের কাজ কি, এরপরের কাজ হলো জাস্ট নরমাল ইন্টিগ্রেশন করে দেওয়া। এখানে কি করা হয়েছে, এখানে জাস্ট পি যেহেতু এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে বাইরে নিয়ে আসা হয়েছে, এখানেও সেম p/2 কনস্ট্যান্ট রাশি, এটাকে বাইরে নিয়ে আসা হয়েছে। সো বাইরে নিয়ে আসার পরের কাজ কি, এখন x মাইনাস a এই অংশটুকুর ইন্টিগ্রেশন করতে হবে। সো এটা একটু কেয়ারফুল থাকতে হবে যে ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী এখানে কি হবে এবং এখানে আমরা আসলে কি বসাবো। এখানে x মাইনাস a ইকুয়াল টু আমরা কি বসাইছি, শুধু যদি আমরা শুধু সহজ কথায় বলি যে শুধু x এর যদি ইন্টিগ্রেশন করা হয়, শুধু x এর ইন্টিগ্রেশন করলে ভ্যালুটা কত আসে, যেমন এই যে এখানে শুধু x এর ইন্টিগ্রেশন করলে ভ্যালুটা আসে x স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে x মাইনাস a এটার যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে সে ভ্যালুটা কত আসবে, সে ভ্যালুটা এখানে আসছে x মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখানে বাংলাও লেখা আছে যে এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকবে এই পুরো অংশটাকে আমরা x হিসেবে কল্পনা করে কাজ করব, কারণ এই x যেটা সেটাও একটা ডিসটেন্স, a যেটা সেটাও একটা ডিসটেন্স, এলে এখানে x এবং a আলাদা করে দেখার কোনো সুযোগ নাই, এটাও একটা ডিসটেন্স, এটাও একটা ডিসটেন্স। এখানে শুধু আমরা নিউমেরিক্যাল মানে ভ্যালু না নিয়ে শুধুমাত্র এক্স এরকম ভ্যালু লিখতেছি, কিন্তু আসলে যখন আমরা প্রবলেম করব তখন হয়তো সেখানে এক্স এর ভ্যালু ধরেন থাকবে 10 ফিট আর এর ভ্যালু থাকলো 5 ফিট, তাহলে তখন তো 10 থেকে 5 বাদ দিলে আমাদের ভ্যালু হয়ে যাবে একটা। এখানে আসলে এক্স মাইনাস এটাকে দুইটা আলাদা ভাবার দরকার নাই, এজন্য এটাকে আমরা পুরোটাকে শুধু এক্স হিসেবে কল্পনা করতেছি। এজন্য আমরা জাস্ট এই পুরোটাকে যদি এক্স হিসেবে কল্পনা করি তাহলে ইন্টিগ্রেশন করলে আসবে কত, এক্স স্কোয়ার বাই 2। তো সেটাই আসছে এক্স স্কোয়ার বাই 2। তাহলে আমি একবার যদি ইন্টিগ্রেশন করি, একবার ইন্টিগ্রেশন করলে আমি পাইতেছি এই ভ্যালুটা, জাস্ট এই 2 টাকে সামনে নিয়ে আসলে আসে p/4, এই 2 টাকে সামনে নিয়ে আসলে আসে p/2। আর একবার ইন্টিগ্রেশন করার কারণে এখানে নতুন একটা কনস্ট্যান্ট যুক্ত হচ্ছে, সেটাকে আমরা নাম দিছি c1। তো সেম এবার এই যে রাশিটা আছে এই রাশিটাকে আরো একবার ইন্টিগ্রেশন করতে হবে। আরো একবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে আগে যে সিঙ্গেল প্রাইম ছিল সেটা উঠে গিয়ে এখন শুধু ei তে পরিণত হলো। আগে আমরা পাইছিলাম এতটুকু p/2 x মাইনাস a স্কয়ার, এটাকে আমি আবার আলাদা করে নিছি, এটুকুকে আলাদা ইন্টিগ্রেশন নিয়েছি, প্লাস দিয়ে এটুকুকে আলাদা ইন্টিগ্রেশন নিয়েছি। কেউ যদি একবারে করতে পারেন কোনো অসুবিধা নেই। এইখানে আসলে এই ম্যাথটা আমাদের ওই এই পিডিএফ এর কোনো ম্যাথ না, এটা জাস্ট একটা সিম্পল
ম্যাথ, এটাকে একদম ভেঙে ভেঙে যত সহজ করা যায় তত সহজ এখানে দেখানো আছে। পরবর্তীতে আপনাদের ইচ্ছা, আপনারা যত শর্টে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে যে ৩ টা পার্ট ছিল, প্রথম পার্টটাকে আলাদা করে লেখা হয়েছে, দ্বিতীয় পার্টটাকে এখানে প্লাস দিয়ে আলাদা করে লেখা হয়েছে, থার্ড পার্টটাকেও এখানে প্লাস দিয়ে আলাদা করে লেখা হয়েছে। তাহলে এখন যদি এইটুকুর আমরা ইন্টিগ্রেশন করি, এইটুকুর ইন্টিগ্রেশন করলে আমি আবার সেম p/2 অংশটাকে বাইরে নিয়ে চলে আসলাম, এখানে p/4 টাকে বাইরে নিয়ে আসলাম, আর এখানে c1 যেটা c1 টাকে বাইরে নিয়ে আসলাম। তাহলে এখন এই x মাইনাস a বা x এর যদি আমি x স্কয়ারে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি হয়? আমরা জানি ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যায় এবং সেম পাওয়ারটা নিচে ভাগ আকারে চলে আসে। এখানে x স্কয়ার আছে, x স্কয়ারে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে সেটা হয়ে যাবে x কিউব, আর যে উপরে যে পাওয়ারটা থাকবে সেটাই ডাইরেক্ট নিচে চলে যাবে, তাহলে অর্থাৎ x কিউব ডিভাইডেড বাই 3। এখানেও তো x মাইনাস a কে আমরা ডাইরেক্ট টোটালি x হিসেবে চিন্তা করতেছি। তো এটাও যদি x হিসেবে চিন্তা করি তাহলে সেটাও x কিউব ডিভাইডেড বাই 3, সেটা এখানে লেখা হয়েছে। আর c1 কিছু নাই, শুধুমাত্র dx এর ইন্টিগ্রেশন করলে সেখানে নতুন আর একটা x যুক্ত হয়। তাহলে এখানেও যদি আমরা সব গুণভাগ করি, যে p/2 ইনটু নিচে আরো 3 আছে, তাহলে p/6 ইনটু x মাইনাস a কিউব প্লাস p/12 ইনটু x কিউব প্লাস c1x প্লাস c2। দেখেন এই যে ইকুয়েশনটা পাইলাম, এটাই হলো মেইনলি আমাদের বিম ডিফ্লেকশনের ইকুয়েশন। ভালো করে মাথায় রাখবেন, এটাই হলো আমাদের বিম ডিফ্লেকশনের ইকুয়েশন। অর্থাৎ আমরা প্রথমে একটা মোমেন্টের ইকুয়েশন বের করছিলাম, এই মোমেন্টের ইকুয়েশন বের করার পরে সেটাকে দুইবার ইন্টিগ্রেশন করছি, দুইবার ইন্টিগ্রেশন করার পরে আমরা বিম ডিফ্লেকশনের ইকুয়েশন পাই যাইতেছি। এখানে আমরা এরকম এক্স এ এরকম ভ্যালু হিসেবে পাইতেছি। যখন আসলে ডাইরেক্ট ম্যাথ করা হয় বা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করা হয় তখন এখানে ডাইরেক্ট ভ্যালুই থাকে। দেখা যাচ্ছে এক্স এর ভ্যালু ধরেন বলা থাকলো 10 ফিট, বা এ এর ভ্যালু বলা থাকলো 5 ফিট, পি এর একটা লোডের ভ্যালু দেওয়া থাকলো 100 কিউব। তখন সেখান থেকে সব ডাইরেক্ট সব ভ্যালুগুলো বসাইলে আমরা ডাইরেক্ট ডেফিনিট একটা ভ্যালু পাই, ফিট বাই ইঞ্চি এককে আমরা ডাইরেক্ট একটা ভ্যালু পাই। এখন আমাদের এই যে ইকুয়েশনটা দেখতেছেন, যেটা বিম ডিফ্লেকশনের ইকুয়েশন, সেখানে কিন্তু আবার দুইটা অজানা টার্ম নতুন করে যুক্ত হয়েছে এই ইন্টিগ্রেশন করার জন্য। একটা হলো c1 আর একটা হলো c2, যে দুইটা আমাদের এই মোমেন্টের ইকুয়েশন বের করার সময় ছিল না। কিন্তু যেহেতু আমরা জানি ইন্টিগ্রেশন করলে সেখানে নতুন একটা কনস্ট্যান্ট যুক্ত হয়, সেই কনস্ট্যান্ট হিসেবে এখানে c1 এবং c2 যুক্ত হয়েছে। তাহলে এখন যদি আমাকে বিম ডিফ্লেকশন বের করতে চাই তাহলে তো c1 এবং c2 এর ভ্যালু আমাকে বের করতে হবে। c1 আর c2 এর ভ্যালু কিভাবে বের করব? c1 এবং c2 এর ভ্যালু বের করব আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে সেই প্রবলেমটার উপরে ডিপেন্ড করে। এই প্রবলেম ধরেন এখানে যে ফিগারটা দেওয়া আছে এই ফিগারটার কথা যদি চিন্তা করি, এই ফিগারটাতে আমাকে এখন কিছু বাউন্ডারি কন্ডিশন অ্যাড করতে হবে। বাউন্ডারি কন্ডিশন কিরকম? বাউন্ডারি কন্ডিশন হলো এই যে দেখেন আমাদের এখানে সিম্পলি সাপোর্টেড যে বিমটা আছে সেটার এ পয়েন্টে যে সাপোর্টটা আছে সেই সাপোর্টে কি আছে? একটা পিন সাপোর্ট আছে, এবং বি পয়েন্টে আছে একটা রোলার সাপোর্ট। এখানে এই এ পয়েন্ট বা বি পয়েন্ট যেহেতু পিন সাপোর্ট বা রোলার সাপোর্ট, এরা কোনোটাই কিন্তু কোনো মোমেন্ট ক্যারি করতে পারবে না। পিন সাপোর্টও কোনো মোমেন্ট নিতে পারে না, আবার আমাদের যে রোলার সাপোর্ট সেটাও কোনো মোমেন্ট ক্যারি করতে পারে না। আবার এটার যে ডিফ্লেক্টেড শেপ হবে, এখানে যদি লোডের কারণে যে ডিফ্লেকশনটা হয় সেই ডিফ্লেকশনের ভ্যালুটা এই সাপোর্টে কি কোনো ডিফ্লেকশন হবে? সাপোর্টে তো অলরেডি সে সাপোর্ট আছেই, সেখানে তো ডাইরেক্ট কোনো ডিফ্লেকশন হবে না, বা এই সাপোর্টেও কোনো ডাইরেক্ট ডিফ্লেকশন হবে না। অর্থাৎ আমরা যে ইকুয়েশনটা পাইছি সেই ইকুয়েশনে আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাড করব, যে আমাদের যে দুইটা সাপোর্ট আছে সেই দুইটা সাপোর্টে ওয়াই এর ভ্যালু, অর্থাৎ ওই দুইটা সাপোর্টে ডিফ্লেকশনের ভ্যালু হবে 0। তো সেটাই করা হয়েছে। দেখেন এখানে কিভাবে বাউন্ডারি কন্ডিশন দিতে হবে সেটাও দেখানো হয়েছে। প্রথম সাপোর্টে ডিফ্লেকশন হবে না, কারণ সাপোর্ট ওইখানেই আছে, ওইখানে ডিফ্লেকশন কিভাবে হবে? দ্বিতীয় সাপোর্টের ক্ষেত্রে কোনো ডিফ্লেকশন হবে না, সেই ক্ষেত্রেও ওয়াই এর ভ্যালুটা 0। তো প্রথম কন্ডিশন যখন বের করলাম, প্রথম কন্ডিশন মানে প্রথম সাপোর্ট ছিল একদম x ইকুয়াল টু 0 পজিশনে। x ইকুয়াল টু 0 পজিশনে আমি যদি x এর জায়গায় শুধুমাত্র 0 বসাই দেই, আর যেহেতু ডিফ্লেকশন হবে না y এর পজিশনে আমরা 0 বসাই দিব। এই যে y এর জায়গায় আমরা 0 বসাই দিছি, যেখানে যেখানে ছিল x সেখানে সেখানে আমরা 0 বসাই দিছি। বসাই দিলে আমরা এখান থেকে c2 এর একটা ভ্যালু পাইতেছি, c2 এর ভ্যালুটা হচ্ছে 0। সেম কাজ করব আমরা আরো একবার, যেখানে আমরা এই সেকেন্ড সাপোর্ট যেখানে ছিল সেকেন্ড সাপোর্টের জায়গায় আমরা 0 বসাই দিব। তো সেকেন্ড সাপোর্টটা কোথায় ছিল? এখান থেকে যদি চিন্তা করি, এই যে a প্লাস a অর্থাৎ 2a পজিশনে সেকেন্ড সাপোর্টটা ছিল। 2a পজিশনে যদি আমরা 0 বসাই দেই, দেখেন আবারও y এর পজিশনে 0 বসাইছি। এবার আগে যেখানে x ছিল সেখানে এবার আমরা 2a বসাই দিছি, বা a প্লাস a বসাই দিছি। সো এখান থেকে জাস্ট x এর জায়গায় 2a বসাই দিলে সমস্ত ক্যালকুলেশন করার পরে c1 এর যে ভ্যালুটা, c1 এর ভ্যালুটা আসে 5/6 ইনটু pa স্কয়ার।
এখানে এরকম ক্যালকুলেশন বড় দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে একদম মনে করেন ক্লাস 1 এর বাচ্চাদের মতো একদম প্রত্যেকটা লাইন একদম প্রত্যেকটা লাইন ভেঙে করা হয়েছে। এটা আসলে চাইলে এই লাইনের পরের লাইনেই করা যায়। 2 লাইনেই করা যায় প্রবলেমটা। প্রথম প্রবলেমটা এখানে বোঝানোর জন্য আরকি একদম পুরোটা ভেঙে দেখানো হয়েছে। তাহলে জাস্ট এখান থেকে আমি যদি আমাদের আগে যে ইউআই এর ইকুয়েশনটা পাইছিলাম, ডিফ্লেকশন এর ইকুয়েশনটা পাইছিলাম, সেখানে C1 এর পজিশনে আমরা এই C1 এর ভ্যালুটা বসাই দিব। আর C2 এর ভ্যালু যেহেতু 0 তাই এখানে C2 এর ভ্যালু বসানো হয় নাই। এটাই হলো আমাদের ডিফ্লেকশন এর ইকুয়েশন। ইকুয়েশন বের করতে পারলে আমি আমার বিমের যে কোনো পজিশনে ডিফ্লেকশন খুব সহজেই বের করতে পারবো। এখন আমরা আসি আমাদের যে প্রবলেমটা আছে, এটা জাস্ট আমি দেখালাম একটা ম্যানুয়াল, যে একটা জেনারেল প্রসিডিউরে কিভাবে প্রবলেম সলভ করতে হয়। এরপরে আমরা আসি আমাদের শীটে যে প্রবলেমটা আছে, শীটের প্রবলেমটাতে আসি। এই যে দেখেন আমাদের শীটে মেইনলি এই প্রবলেমটা আছে। এখান থেকেও দেখানো যায়, এখান থেকেও দেখানো যায়, একই কথা। এই শীটের প্রবলেমটাতে কি বলা হয়েছে, আমরা কিছুক্ষণ আগে যে প্রবলেমটা নিয়ে কাজ করলাম সে একই রকম প্রবলেম বলা আছে, অর্থাৎ একটা সিম্পলি সাপোর্টেড বিম বলা আছে। এখানে পিন সাপোর্ট, এখানে রোলার সাপোর্ট, একদম মিডিল পজিশনে পি পি মানের একটা লোড আছে, এবং বলা আছে যে এই লোডটা এই পাশের অর্ধেকটা হলো L/2, এই পাশের অর্ধেকটা হলো L/2, টোটাল লেন্থটা হলো L। মানে এতক্ষণ আমরা এই পাশের অর্ধেকটাকে A দ্বারা করে আসছিলাম, এখন জাস্ট এটা হচ্ছে বলেই দিছে, প্রশ্নই বলে দিছে টোটাল লেন্থটা হলো L, এই পাশেরটা হচ্ছে L/2, এই পাশে হচ্ছে L/2। এখন এই কারণে আমাদের ডিফ্লেকশন কত হবে, ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত হবে, ম্যাক্সিমাম বা সর্বোচ্চ ডিফ্লেকশন কত হবে সেটা আমাদেরকে বের করতে বলতেছে। আমরা যদি এটাকে এই এখান থেকে দেখার চেষ্টা করি, তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ তো খুবই সিম্পল। প্রথম কাজ হলো আমাকে একটা সেকশন ধরে নিতে হবে। এই ফিগারটা যদি বলে, এই ফিগারটাতে দেখেন এখানে অলরেডি এক্স ডিস্টেন্স ধরে একটা সেকশন ওরা দেখাই দিছে, যে সেকশনটা আমরা ধরে নিব। এই সেকশনটার ধরে নেওয়ার পরে কি করতে হবে, আমাকে এখানে রিয়াকশন বের করতে হবে। যেহেতু এখানে পি মানে লোড বলা আছে, টোটাল লোডের পরিমাণ হচ্ছে পি, এবং একদম মিডিল পজিশনে আছে, তাহলে জাস্ট এই লোডটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, এই রিয়াকশনে P/2, এই রিয়াকশনেও P/2। এই দুই রিয়াকশনে P/2 লোড ভাগ করার পরে কি করতে হবে, সেকেন্ড কাজ আমাদের ছিল মোমেন্টের ইকুয়েশন বের করা। এই পজিশনে আমাদের মোমেন্টের ইকুয়েশন বের করতে হবে। তো মোমেন্টের ইকুয়েশন আমরা কিভাবে বের করব, মোমেন্টের ইকুয়েশন বের করার জন্য বলছিলাম যে আমরা এই পজিশনে একটা সেকশন নিয়ে নিব। একটা সেকশন যদি নিয়ে নেই তাহলে কি কি থাকবে, এইখানে একটা রিয়াকশন থাকবে, সেই রিয়াকশনটার ভ্যালু হচ্ছে, আচ্ছা এখানে মনে হয় ড্র করা আছে, এখানে ড্র করা আছে, দেখেন এই যে দেখেন এই পজিশনে আমরা যদি সেকশন নিয়ে নেই তাহলে কি কি থাকতেছে, এইখানে একটা রিয়াকশন থাকতেছে যেটার ভ্যালু হচ্ছে P/2, এবং এইখানে যেহেতু আমরা সেকশন নিতেছি এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ মোমেন্ট ধরে নিব, সেটা হচ্ছে M। আর এখানে তো আমাদের সেই পয়েন্ট লোড পি পরিমাণ লোড ছিল, সেই লোডটা আমাদের এই বাম পাশের সাপোর্ট থেকে L/2 ডিস্টেন্স দূরে, এবং আমাদের যে সেকশনটা ধরে নিছে সেটা হলো একদম বাম সাপোর্ট থেকে x ডিস্টেন্স দূরে। এতটুকু যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হলো x মাইনাস L/2। এখন এই পজিশনে যখন আমরা মোমেন্ট নিয়ে নিতেছি, তখন আমি মোমেন্টের ইকুয়েশন যদি বের করতে চাই তাহলে কি হবে, এখান থেকে আমি শুরু করব। এখানে যে মোমেন্ট আছে সেটা হচ্ছে m, যেহেতু পজিটিভ তাই এখানে চিহ্নটা প্লাস। এরপরে যেটা আসছে সে পি এর কারণে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট তৈরি হচ্ছে, আমরা এখানে বলে নিয়েছি অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমরা পজিটিভ ধরে নিয়েছি, তাই পি আর এইটুকু ডিস্টেন্স কত, এই যে x মাইনাস L/2, আর এখানে আবার আসতে এখানে একটা রিয়াকশন আছে, এই রিয়াকশনটা পজিটিভ ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিতেছে, ক্লকওয়াইজ মোমেন্টটাকে আমরা নেগেটিভ ধরে নিয়েছি, সেটা হচ্ছে P/2 ইন্টু x ইকুয়াল টু 0। এখান থেকে আমি জাস্ট মোমেন্টটাকে এক পাশে রেখে বাকি যে দুইটা, সেই দুটাকে যদি আমি অপর পাশে পাঠাই দেই তাহলে m ইকুয়াল টু ইকুয়েশনটা আসে px/2 মাইনাস p ইন্টু x মাইনাস L/2। এই মোমেন্টের ইকুয়েশন যেটা পাইলাম, এই ইকুয়েশনটার সাথে মেইনলি ইকুয়েশনটা ছিল এরকম যে ei d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল টু m। তো সেটা এখানে লেখা হয়েছে dy d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন অর্থাৎ m ডাবল প্রাইম, সেজন্য এখানে লেখা আছে ei ডাবল প্রাইম ইকুয়াল টু px/2 মাইনাস p ইনটু x মাইনাস L/2। এখানে যা করা আছে আর এখানে যে শীটে যা দেখতেছেন হুবহু একই কথা। এখানেও দেখেন আলটিমেটলি ওই ei ডাবল প্রাইম ইকুয়াল টু এই px/2 মাইনাস p ইনটু x মাইনাস L/2।
এই জিনিসটাই পাওয়া গেছে। ওরা জাস্ট ডাইরেক্ট এই ফিগারের পরেই এই ইকুয়েশনটা লিখে নিছে। কেউ যদি ফিগারের পরে এক লাইনে এরকম ইকুয়েশন বের করে নিতে পারে তাহলে সেই এক লাইনেই লিখবে, কোনো অসুবিধা নাই। আর কারো যদি মনে হয় যে আমি এরকম আলাদাভাবে ফ্রি বডি ডায়াগ্রাম করে নিয়ে মোমেন্টের ইকুয়েশন হিসেবে বের করব, সেইভাবে করবে, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নাই। ইকুয়েশন ঠিক থাকলে সবাই সেম নাম্বার পাবে। এরপরের কাজ কি? এরপরের কাজ হলো আমরা যে ইকুয়েশনটা বের করলাম এই ইকুয়েশনটাকে দুইবার ইন্টিগ্রেশন করতে হবে, এতটুকু। তো প্রথমে একবার যখন ইন্টিগ্রেশন করলাম, প্রথমে একবার ইন্টিগ্রেশন করলে একটা প্রাইম উঠে যাবে, একটা প্রাইম উঠে যাবে এবং দুই পাশে ইন্টিগ্রেশন সাইন আসবে, তাই এখানে একটা প্রাইম উঠে গেছে। এই অংশটুকুকে যে আমি ইন্টিগ্রেশন করতেছি আর এখানে মাইনাস চিহ্ন আছে, এই অংশটুকু ইন্টিগ্রেশন করতেছি। তো যেখানে এখান থেকে যে কনস্ট্যান্ট যে ভ্যালুটা p/2 কে বের করে নিয়েছি, এখান থেকে p-টাকে বের করে নিয়েছি। x কে ইন্টিগ্রেশন করলে আসে x² 2 আর x মাইনাস l/2 স্কোয়ার হোল স্কোয়ার বাই 2, মানে এই অংশটুকুকে আমরা বলছিলাম ব্র্যাকেটের মধ্যে যতটুকু থাকবে পুরোটাকে আমরা x ধরে নিব। এখানেও সেম একই কাজ করা হয়েছে, জাস্ট এখানে এক লাইনে করা হয়েছে। আমি যেটা বললাম, যারা এক লাইনে ইন্টিগ্রেশন করতে পারে তারা এইভাবেই করতে পারে, অসুবিধা নেই। আর যাদের একটু ভেঙে ভেঙে করতে হয় তারা একটু ভেঙে ভেঙে নিয়ে এভাবে করতে পারে। তাহলে এখানে জাস্ট পুরো অংশটুকুকে x ধরলে ইকুয়েশনটা আসে x²/2, তাই আমি এখানে লিখছি x মাইনাস l স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর নতুন আর একটা কনস্ট্যান্ট যুক্ত হয়েছে c1। এখন এই যে রাশিটা পাইলাম ei y প্রাইম, এই ei y প্রাইমটাকে আরো একবার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে আমরা শুধু ei y-টা পাবো, এই যে শুধু ei y-টা পাবো। তো এখান থেকে কনস্ট্যান্ট যে ভ্যালুগুলা p/4 বের করে নিয়ে আসছি, p/2 বের করে নিয়ে আসছি এবং c1 বের করে নিয়ে আসছি। সেম ভাবে ইন্টিগ্রেশন করলাম, x স্কয়ারের ইন্টিগ্রেশন করলে আসে x³ 3। এই পুরো অংশটুকুকে আমরা x বলতেছি, তাহলে x কে ইন্টিগ্রেশন করলে আসে x³ 3, একই কথা। আর c1 শুধু dx কে ইন্টিগ্রেশন করলে আসে x। তাহলে আলটিমেটলি আমরা ei y অর্থাৎ ডিফ্লেকশনের আমরা এই ইকুয়েশনটা পাইলাম। এখন এই ডিফ্লেকশনের ইকুয়েশন থেকে যদি আমরা ডিফ্লেকশনের ভ্যালু বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এই c1 এবং c2 এর ভ্যালু, এই দুটো কনস্ট্যান্টের ভ্যালু বের করতে হবে। এই শীট থেকে যদি দেখাই, দেখেন এটা ডাইরেক্ট একবারে লিখে নিয়েছে at x = l y = 0। আর এখানে তার আগে আর একটা কথা লেখা আছে যে at x = 0 y = 0। তার মানে x = 0 মানে কোথায়? x = 0 মানে হলো একদম এই পজিশনে। এই পজিশনে কি আছে? একটা সাপোর্ট আছে। যদি সাপোর্ট থাকে সেখানে কোনো ধরনের ডিফ্লেকশন হওয়া সম্ভব না, কারণ সে তো অলরেডি সাপোর্ট দিতেই পারতেছে। আবার x = l মানে কি? একদম এখান থেকে শুরু করে এই পজিশনে, এই পজিশনে একটা সাপোর্ট আছে। এই দুইটা পজিশনে যেহেতু সাপোর্ট আছে, তাই এই দুইটা পজিশনে কোনো ধরনের ডিফ্লেকশন হবে না। তো ওরা এক লাইনে জাস্ট x = 0 y = 0 c2 = 0 লিখছে। এটাকে এখানে ভেঙে ভেঙে দেখানো হয়েছে। at x = 0 ডিফ্লেকশন y = 0। এই ইকুয়েশন মানে লাস্ট যে ইকুয়েশনটা পাইলাম 3 নাম্বার ইকুয়েশনে যদি y এর ভ্যালু 0 বসাই এবং x এর ভ্যালু 0 বসাই, তাহলে এই পাশেও 0, এটা 0, এটাও 0 মাইনাস সামথিং কিউব করলে ভ্যালুটা আসলে 0। আর এখান থেকে জাস্ট c1 * 0 প্লাস c2, তাহলে সবকিছুই 0, জাস্ট এখান থেকে থাকতেছে c2। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা এখানে অনেকে মনে করতে পারেন যে এখানে তো 0 মাইনাস l/2 টু দি পাওয়ার কিউব আছে, তাহলে এইটুকুকে আমরা 0 কেন লিখতেছি? এইটুকুকে 0 লেখার কারণ হলো আমরা এতক্ষণ যেটা বলতেছি যে আমরা আসলে ব্র্যাকেটের মধ্যে যত কিছু আছে পুরাটাকে আমরা x ধরতেছি, যদিও এখানে x মাইনাস l/2 আকারে লেখা আছে, কিন্তু এটা আসলে একটা ভ্যালু। কারণ আমরা যখন মানে ডাইরেক্ট ভ্যালু নিয়ে কাজ করব, যখন ডাইরেক্ট ফিট বা ইঞ্চি বা মিটার এরকম ভ্যালু নিয়ে কাজ করব, এখানে কিন্তু দুইটা রাশি থাকা সম্ভব না। যদি দুইটা রাশিও থাকে, ধরেন এক্স এর ভ্যালু হলো 10 ফিট আর এই l/2 এর ভ্যালু ধরেন হলো 5 ফিট, তাহলে তো 10 থেকে 5 বাদ দিলে মানে ফাইনালি এখানে ভ্যালু আসবে একটা। এজন্য আমরা এখানে 0 থাকার পরেও এই কিউব করলে পুরোটাকে আমরা আসলে 0 বলতেছি। তো এখান থেকে মেইনলি c2 এর ভ্যালুটা আসতেছে 0। আর সেম ভাবে সেকেন্ড কন্ডিশন যদি অ্যাপ্লাই করি যে x = l ডিফ্লেকশন y = 0, তো এখানেও সেম y এর ভ্যালু 0 বসাইছি আর x যেখানে ছিল সেখানে l বসাই দিছি। তো x যেখানে ছিল সেখানে l বসাই দিলে এখান থেকে pl³ / 12 p/6, এখান থেকে l থেকে টোটাল l থেকে l/2 বাদ দিলে ভ্যালুটা হয় l/2 আর সাথে c1 * l। আর যেহেতু এই c2 এর ভ্যালু আগে 0 পাইছি, c2 এর ভ্যালু ডাইরেক্ট এখানে 0 বসাই দিছি। বসাই দিলে পুরোটা ক্যালকুলেশন করলে এখানে অনেক বড় হাবিজাবি ক্যালকুলেশন করা আছে, আপনার দরকার নেই। আপনি ডাইরেক্ট এখানে ক্যালকুলেটরে এখান থেকে এক লাইনে সলভ করে নিয়ে ডাইরেক্ট ভ্যালুটা বসাই দিবেন। তো ডাইরেক্ট c1 এর মেইনলি ভ্যালুটা আসে pl² / 16, pl²/16। এখানে একদম মনে করেন প্রত্যেকটা অক্ষর ভেঙে ভেঙে করা দরকার নেই। এখানে জাস্ট আপনি এই লাইনটা লেখার পরে হাতে কলমে লসাগু গসাগু করে ক্যালকুলেটরে যে যেভাবে সুবিধা মনে করেন একবারে ডাইরেক্ট এখানে ভ্যালুটা লিখে দিবেন।
এখানে লেখা সম্ভব। এখান থেকে C1 এর ভ্যালুটা পাইছি PL²/16। তাহলে আমাদের যে ইকুয়েশনটা ছিল, এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনের সব ভ্যালু যদি বসাই দেই, p/12 x³ - p/6 x - l/2 হোল কিউব মাইনাস C1 এর জায়গায় এই যে PL²/16 ইন্টু x, আর C2 এর ভ্যালু তো 0। তাহলে আমাদের যে প্রবলেমটা ছিল, আমরা যদি প্রবলেমে ব্যাক করি, আমাদের প্রথমে বের করতে বলতেছিল ম্যাক্সিমাম ডিফ্লেকশন। তাহলে আমরা এখানে যেটা পাইলাম এটা হলো ডিফ্লেকশন। এটা ম্যাক্সিমাম ডিফ্লেকশন কিনা সেটা আমরা জানি না, কিন্তু এটা হলো একটা ডিফ্লেকশন। এই ইকুয়েশন দিয়ে এখন আমার এই বিমের যে কোনো পজিশনে ডিফ্লেকশন বের করা সম্ভব। আমরা যে ইকুয়েশনটা বের করলাম সেই ইকুয়েশন দিয়ে যে কোনো পজিশনে ডিফ্লেকশন বের করা সম্ভব। এখন যদি আমরা একটু ইঞ্জিনিয়ারিং সেন্স খাটাই, এই বিমটার লোড আছে একদম মিডিল এই পজিশনে। এখন যদি এটা ডিফ্লেকশন হয়, তো ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা কোথায় হবে? সাধারণত এই সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে মিড স্প্যানে যদি লোড থাকে, তাহলে সেই মিড স্প্যানে সব থেকে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা হয়। তো মিড স্প্যানের ডিস্টেন্স কতটুকু? এখান থেকে মিড স্প্যানের ডিস্টেন্সটা হলো এই যে L/2। তাহলে এখানে আমরা ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করবো কোথায়? এই যে এখানে লেখা আছে দেখেন, ম্যাক্সিমাম ডিফ্লেকশন অকার্স অ্যাট x = L/2। শীটেও লেখা আছে, এখানেও লেখা আছে যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন উইল অকার অ্যাট x = L/2 অথবা মিড স্প্যান। তো তাহলে যখন আমরা ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করব, আমাদের অলরেডি ডিফ্লেকশনের ফর্মুলা এখানে বের করাই আছে। এখানে জাস্ট x এর জায়গায় L/2 বসাই দিব, তাহলে আমাদের কাজ শেষ। x এর জায়গায় যদি L/2 বসাই দেই, এখানে x কিউব ছিল, সেটাই L/2 কিউব মাইনাস L/2 ইন্টু মানে x = L/2, আবার এখানে L/2, তাহলে L/2 মাইনাস L/2 কিউব মাইনাস PL²/16 ইন্টু এখানে x ছিল, x এর জায়গায় L/2। তাহলে এখান থেকে আসে কি PL³ ডিভাইডেড বাই 2 কে কিউব করলে আসে 8। এটা L/2 কেটে কেটে হয়ে যায় 0। আর এখানে আসতেছে কি PL³ ডিভাইডেড বাই 16 ইন্টু 2 32। এটাও আপনারা চাইলে একবারে ডাইরেক্ট এরপরে ডাইরেক্ট অ্যান্সার এটা আসে এক লাইনে লসাগু গসাগু করে যা আসে এটা একবারে লিখে দিতে পারেন। এখানে অযথা আর কি ভেঙে ভেঙে সবকিছু দেখানো আছে। সো এইটুকুকে আসলে করলে আসে PL³/96 মাইনাস PL³/32। সো এখান থেকে লসাগু গসাগু করে ম্যাক্সিমাম ডিফ্লেকশন যেটা, ম্যাক্সিমাম ডিফ্লেকশন আসে PL³/48। আর যেহেতু আমাদের এই ইকুয়েশনে y এর সাথে EI যুক্ত ছিল, y দ্বারাই আমরা মেন্টালি ডিফ্লেকশনটা বোঝাচ্ছি, তাই ফাইনালি যখন আমরা ডিফ্লেকশন লিখতেছি, এই EI টার্মটাকে এই পাশে পাঠাই দিতেছি, তাই PL³/48 এর সাথে EI টার্মটা চলে আসতেছে। আবার এখানে অনেকেই মানে বুঝতে ভুল করতে পারেন যে এখানে লেখা আছে y, আবার এখানে লেখা আছে ডেল, দুইটা ভিন্ন ভিন্ন কেন লেখা আছে? আসলে দুইটা দ্বারা সেম জিনিসই বোঝায়। y মানেও ডিফ্লেকশন বোঝায়, এই ডেল মানেও ডিফ্লেকশন বোঝায়। আপনি যদি এখানে ডেল না লিখে y লেখেন, কোনো অসুবিধা নাই, দুইটার ফিজিক্যাল মিনিং একই। তো এখানে সেই কাজটাই করার আছে। অর্থাৎ আমি এখানে যে ম্যাথটা দেখেন, এই যে অনেক বড় 2 পেজ লাগায় করা হয়েছে, 2-2.5 পেজ লাগায় করানো হয়েছে, সেই ম্যাথটা এখানে করা হয়েছে মোটামুটি কতটুকু? এখানে এইটুকু, এখানে এইটুকু। মানে ম্যাথ আসলে সাইজ ছোটই। এখানে একদম মনে করেন একদম প্রত্যেকটা লাইন ভেঙে 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 করার কারণে এখানে আর কি বড় হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের যেভাবে সুবিধা সেভাবে আপনারা করতে পারেন। মেইনলি প্রসেসটা হলো, আমাদের যে বিমটা দেওয়া থাকবে সেই বিমের একটা মোমেন্টের ইকুয়েশন বের করতে হবে। মোমেন্টের ইকুয়েশন বের করে তাকে 2 বার ইন্টিগ্রেশন করতে হবে। 2 বার ইন্টিগ্রেশন করলে আমরা ডিফ্লেকশনের ইকুয়েশন পাবো। তারপরে আমার সাপোর্ট কন্ডিশন যেখানে যেখানে সাপোর্ট আছে সেখানে y এর ভ্যালুটা 0 বসাইলে C1 C2 এর ভ্যালুটাও পেয়ে যাব। C1 C2 পাওয়ার পরে এখন আমার সেখানে ডিফ্লেকশন বের করতে পারে, আমি সেখানে ডিফ্লেকশন অনুযায়ী x এর ভ্যালু বসাই দিব, তাহলে এই কাজ শেষ। এই প্রবলেমটা কি বোঝা গেছে?